মাত্র ১৬ বছর বয়স, সামনে পড়েছিল পড়াশোনা, পরিবার, ভবিষ্যৎ নিয়ে অসংখ্য স্বপ্ন। রাজনীতির মাঠে একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন তিনি, কিন্তু হবিগঞ্জের এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে গুরুতর আহতের শিকার হবার পর এখন তার জীবনের বাস্তবতা পুরোপুরি বদলে গেছে। বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও আমরা আবার পদযাত্রায় যাবো, ঠিক আছে? তাড়াতাড়ি সুস্থ হতে হবে। জাতীয় ছাত্র শক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী গুরুতর আঘাতের কারণে তার বাঁ চোখের দৃষ্টিশক্তি আর ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই ঘটনার পরেই সামনে এসেছে একটি নাম, নাজমুল হাসান অনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর উপজেলা ছাত্র দলের এই নেতা আলিফের উপর হামলার ঘটনায় সরাসরি জড়িত। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই নাজমুল হাসান অনি? কিভাবে তার নাম এই ঘটনার সঙ্গে যুক্ত হলো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঘটনার পর রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কি পদক্ষেপ নেওয়া হবে? মনে রাখবেন, যারা বিভিন্ন প্রোগ্রামে আসা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন, বিশ্বাস করেন আপনি আমার সাথে লাগালাগি মারামারি করবেন, কিন্তু আপনার নেতা ঢাকায় আমাদের সাথে বসে বিরিয়ানি খায়। হ্যাঁ, এনসিপি নেতৃবৃন্দের ভুল ছিল। এনসিপি নেতৃবৃন্দের একটাই ভুল ছিল, সেটা হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ আয়না ঘর থেকে সকলকে মুক্ত করেছে, এইটাই তাদের ভুল। এনসিপির ভুল ছিল 15 বছরের স্বৈরাচারকে কাঁপিয়ে মসনদ থেকে নামিয়েছে। আমরা সিনিয়র, আমরা বুড়োরা তো পারিনি। এখন তারা তাদের প্রোগ্রাম করবে। আমরা মামলা করতে পারবো না। একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না। আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। এখানে কি 144 ধারা চলতেছে? কোথায় চলতেছে? কোথায় চলতেছে 144 ধারা? আপনি যে কাজটা আজকে করলেন, দর্শক, ঘটনাটি পুরোপুরি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 28 জুলাইয়ের হবিগঞ্জে। সেদিন জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছিল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। কর্মসূচিতে অংশ নিয়েছিলেন দলটির কেন্দ্রীয় নেতারাও। কর্মসূচি শেষে হবিগঞ্জ টাউন হলের সামনে থেকে এনসিপির নেতাকর্মীরা যখন ফিরছিলেন, তখন তাদের গাড়িবহরকে ঘিরে উত্তেজনা তৈরি করা হয়। এরপর হামলার ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় এনসিপি ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শহরে প্রতিবাদ মিছিল বের হলেও সেখানেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এসব ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অনেকেই আহত হন। তবে পুরো ঘটনার সবচেয়ে বেশি আলোচনায় আসে তরুণ কর্মী আলিফ চৌধুরীর বিষয়টি। কারণ তার আঘাতের প্রভাব শুধু কয়েকদিনের চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী তার বাঁ চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার দিন প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে তার চিকিৎসা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে, তবে আহত চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী চোখের ভেতরের গুরুত্বপূর্ণ অংশে গুরুতর ক্ষতি হয়েছে। সিটি স্ক্যানেও চোখের ভেতরে রক্ত জমাটের বিষয়টি দেখা যায়। অস্ত্রোপচারের মাধ্যমে চোখের গঠনগত সমস্যা যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করা হলেও দৃষ্টিশক্তি ফিরে আনার ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। এমনকি দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ নিলেও দৃষ্টিশক্তি ফিরে পাবার কোনো সম্ভাবনা নেই। রাজনীতিবিদ হিসেবে অধিকার তো দূরের কথা, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা একটা মামলা দায়ের করতে যাব, আমরা যদি 144 ধারা ভঙ্গ হয় আমরা 4 জন যাবো, 5 জন যাবো, গিয়ে আমরা অভিযোগটা দিব, এটা পর্যন্ত দিতে দিচ্ছে না। তাহলে এখানে আসলে যেটা বিএনপি করছে, তারা সরকারে আছে, তাদের দলীয় পেটোয়া বাহিনী হিসেবে কালকে ছাপান পরিচালনা করতেছে। এবং তারেক রহমানের এখানে গ্রিন সিগন্যাল ছাড়া, স্থানীয় বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া ওই বিএনপি যুবদল ছাত্র দলের যারা নেতৃবৃন্দ, তারা কোনোদিন এই হামলাটা করতে পারতো না। যারা নেতাকর্মী সন্ত্রাসীরা আছে, এমনটি জানিয়েছেন চিকিৎসকরা। অর্থাৎ একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া 16 বছরের এক তরুণের জীবনে এই ঘটনার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। আর এখান থেকেই শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র এক প্রতিক্রিয়া। একদিকে
এনসিপির নেতাকর্মী ও সাধারণ ব্যবহারকারীদের অনেকেই এই ঘটনার বিচার দাবি করছেন। অন্যদিকে একই ঘটনার প্রেক্ষাপটে অভিযুক্ত ছাত্রদল নেতা নাজমুল হাসান অনিকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি ছবিকে কেন্দ্র করে অনির নাম সামনে আসছে। এনসিপির নেতা সার্জিস আলম সরাসরি একটি পোস্টে নাজমুল হাসান অনির নাম উল্লেখ করে আলিফের ঘটনার বিচার দাবি করেছেন। তার বক্তব্যের মূল প্রশ্ন ছিল এই ঘটনার বিচার হবে কিনা এবং এর দায় কার। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। নাজমুল হাসান অনির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি রাজনৈতিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে উঠে এসেছে। অভিযোগের চূড়ান্ত সত্যতা এবং আইনগত দায় নির্ধারণ করবে তদন্ত এবং আদালতের প্রক্রিয়া। কিন্তু অভিযোগ সামনে আসার পর এই ছাত্রদল নেতার পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নিজের ফেসবুক প্রোফাইলে নাজমুল হাসান অনি নিজেই হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে পরিচয় দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি বৃন্দাবন সরকারি কলেজের ছাত্রদল সংশ্লিষ্ট সংগঠনের দায়িত্বেও আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচয় থেকে জানা যায়। অর্থাৎ তিনি শুধু একজন সাধারণ রাজনৈতিক কর্মী নন, একটি গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠনের স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতা হিসেবে নিজের পরিচয় প্রকাশ্যে রেখেছেন। আর এখানেই ঘটনাটি আরও বড় রাজনৈতিক প্রশ্ন তৈরি করেছে। কারণ কোনো রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে যদি এমন গুরুতর অভিযোগ ওঠে তাহলে দলটির ওপর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, দলীয়ভাবে কী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, নাকি রাজনৈতিক পরিচয়ে তাকে কোনো ধরনের সুবিধা দেয়া হবে। এই প্রশ্নগুলো এখন শুধু এনসিপির নয়, বিএনপির জন্যও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। হবিগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি ইতিমধ্যেই বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে গুরুতর অভিযোগ তুলেছে। অন্যদিকে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের কেউ কেউ এনসিপির বক্তব্য এবং কর্মসূচি নিয়ে আপত্তি প্রকাশ করেছেন। ফলে একটি স্থানীয় রাজনৈতিক উত্তেজনা এখন ধীরে ধীরে জাতীয় রাজনীতির আলোচনার অংশ হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো রাজনৈতিক বিরোধের প্রভাব পড়েছে একজন কিশোরের জীবনে। আলিফ চৌধুরী এখন ইন্টারমিডিয়েটের 2য় বর্ষের শিক্ষার্থী। তার পরিবারের সম্পর্কেও এসেছে এক হৃদয়স্পর্শী তথ্য। তিনি 2 ভাই এবং 2 বোনের মধ্যে একজন। তার বাবা অসুস্থ, মা দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। এই পরিবারের জন্য আলিফের উপর ঘটে যাওয়া ঘটনাটি তাই শুধু একজন রাজনৈতিক কর্মীর চিকিৎসার বিষয় নয়, এটি একটি পরিবারের ভবিষ্যৎ নিয়েও বড় দুশ্চিন্তার কারণ। যে বয়সে একজন শিক্ষার্থীর সামনে থাকার কথা ছিল পরীক্ষার প্রস্তুতি, উচ্চশিক্ষার স্বপ্ন এবং ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে পরিকল্পনা, সেই বয়সেই তাকে এখন দীর্ঘমেয়াদী শারীরিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। আর এই জায়গাতেই রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় শিক্ষা রয়েছে। রাজনীতি প্রতিদ্বন্দ্বিতার জায়গা হতে পারে, মতবিরোধ থাকতে পারে, একটি দল অন্য দলের বক্তব্যের কঠোর সমালোচনাও করতে পারে, কিন্তু রাজনৈতিক বিরোধ যখন সাধারণ কর্মী বা তরুণদের জীবনে দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি করে তখন প্রশ্ন উঠবেই, এই রাজনীতির দায় কে নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়াতেও এই ঘটনাকে আরও বড় পরিসরে আলোচনায় এনেছে। একদিকে অনেকে আলিফের জন্য সহমর্মিতা প্রকাশ করছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি করেছেন। একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করা উচিত এবং যারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া দরকার। অন্য একজন আবার এমন মন্তব্য করেছেন যে অভিযুক্ত উনি হয়তো ভবিষ্যতে দলীয়ভাবে আরও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। এই ধরনের মন্তব্য দেখাচ্ছে ঘটনাটি শুধু মানবিক বা আইনগত আলোচনায় সীমাবদ্ধ নেই, এটি এখন দলীয় রাজনীতির সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলছে। আরও বিতর্ক তৈরি হয়েছে যখন অভিযুক্ত অনিকে নিয়ে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী প্রশংসাসূচক মন্তব্য করছেন। একটি পোস্টে আলিফের উপর হামলার ছবি ব্যবহার করে অনির প্রশংসা করা হয়েছে। আর এখানেই সবচেয়ে বড় উদ্বেগ, কোনো রাজনৈতিক কর্মসূচিতে একজন তরুণ গুরুতরভাবে আহত হবার পরেও যদি কেউ সেটিকে রাজনৈতিক সাফল্য হিসেবে দেখেন তাহলে সেটি শুধু একটি ব্যক্তির মানসিকতার বিষয় নয়, রাজনৈতিক সামগ্রিক সংস্কৃতি নিয়েও বড় ধরনের প্রশ্ন ওঠে। রাজনৈতিক প্রতিপক্ষকে পরাজিত করার সবচেয়ে কার্যকর পদ্ধতি কি প্রতিপক্ষকে চুপ করিয়ে দেয়া, নাকি তার বক্তব্যের জবাব বক্তব্য দিয়েই দেওয়া?
গণতান্ত্রিক রাজনীতির মৌলিক ধারণা অনুযায়ী মতের বিরোধ থাকবেই, রাজনৈতিক প্রতিযোগিতাও থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতার ভিত্তি হওয়া উচিত যুক্তি, সংগঠন, ভোট এবং জনসমর্থন দিয়ে। কারণ রাজনৈতিক মত পছন্দ না হলে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সুযোগ রয়েছে, কিন্তু একজন তরুণের ভবিষ্যৎ যেন রাজনৈতিক উত্তেজনার মূল্য না হয়ে দাঁড়ায়, সেটি এখন সবচেয়ে বড় প্রত্যাশা। এখানে বিএনপির জন্যেও একটি বড় রাজনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, কারণ এনসিপি সরাসরি অভিযোগ তুলেছে বিএনপির বিরুদ্ধেই। যদি অভিযুক্ত ব্যক্তি সত্যি ছাত্রদলের দায়িত্বশীল নেতা হয়ে থাকেন এবং তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে দলীয় অবস্থান কি হবে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আলিফের জীবনে ঘটে যাওয়া এই ঘটনার প্রকৃত দায় আসলে কার, এবং রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সেই দায় নির্ধারণে সত্যিই কি সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।